প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একটু দাঁড়াও, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি তোমাদের ক্লাসটা ছিল অমিতা নাসরিন ম্যাডাম পড়িয়েছেন তোমাদের। ম্যাডাম, আমি আজকে তোমাদের একটা ক্লাস নিচ্ছি আর কি। তো তোমরা নিশ্চয়ই ঘাস ফড়িং এর যে পর্যন্ত পড়েছো, তারপর থেকে আমি শুরু করছি। এই রক্ত সংবহন তন্ত্র থেকে আমি আসলে শুরু করব। ঘাস ফড়িং এর রক্ত সংবহন এবং আর একটা ক্লাস নেব ট্রাকিয়াল তন্ত্র। এই ট্রাকিয়াল তন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র, এই দুটাই আমি পড়াবো। তো আসি আমরা রক্ত সংবহন তন্ত্রে। আমরা এই যে রক্ত সংবহন তন্ত্র পড়বো, সেখান থেকে আমরা আসলে কি শিখবো? ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের কোন কোন উপাদান নিয়ে গঠিত, তার যে বিভিন্ন অংশগুলি, তার হৃৎপিণ্ডটাই কি, কিভাবে কি দিয়ে স্ট্রাকচারটা কিরকম, সেগুলো দেখব। একই সাথে রক্ত সংবহন তন্ত্রের যে রক্ত প্রবাহের যে পদ্ধতি, সে পদ্ধতিটা সম্পর্কে আমরা জানবো। এবং ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের আরেকটা জিনিস আমরা সুযোগ পেলে সেটা একটু সময় পেলে করবো, সেটা হচ্ছে ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের সাথে অন্যান্য প্রাণীর যে কমন যে কিছু রক্ত সংবহন তন্ত্র, কমন কিছু রক্ত সংবহন তন্ত্র যেটা আছে, সেটার মধ্যে পার্থক্যটা কি আসলে, সেটাও আমরা একটু আলোচনা করব। তো যাই হোক, আমরা আসি ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের। হ্যাঁ, ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্র। আমরা জানি যে ঘাস ফড়িং এর দেহে রক্তের নাই, ঠিক রক্তের মতোই, কিন্তু একটু ভিন্ন রয়েছে, যে কারণে সেটাকে হিমোলিম্ফ বলা হয়ে থাকে। এই হিমোলিম্ফ সংবহনের জন্য তার একটা পৃষ্ঠীয় বাহিকা থাকে, আর অন্যান্য কিছু বাহিকা আছে। এগুলো নিয়েই হচ্ছে ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কিছু গঠিত। তো আমরা সাধারণত রক্তের যে পথ, এই পথ কিভাবে, রক্তের গতিপথ, এই গতিপথ অনুসারে সাধারণত প্রাণীদের রক্ত সংবহন তন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ওপেন, আর একটা হচ্ছে ক্লোজড। তোমরা আগে এটা পড়েছো, ক্লাস 8-এও পড়েছো, আর 9-এও পড়েছো। সেইগুলোতে আমরা একটু যাব শেষের দিকে গিয়ে। তো উন্মুক্ত এবং বদ্ধ বা ওপেন এবং ক্লোজড, এই দুইটা রক্ত সংবহন তন্ত্র প্রাণীদেহে পাওয়া যায়। তো উন্মুক্ত বলতে আমরা তো বুঝতেই পারছি যে উন্মুক্ত মানে রক্ত যদি উন্মুক্ত স্পেসে আসে, সেই উন্মুক্ত স্পেসটা কি? উন্মুক্ত স্পেসটার নাম হচ্ছে হিমোসিল। হিমোসিল। তো যদি তোমার যে রক্ত সংবহন তন্ত্রে রক্তটা হৃদযন্ত্র থেকে নালিকা পথে বেরিয়ে উন্মুক্ত দেহগহ্বরে আসে, প্রবেশ করে এবং সেখান থেকে আবার নালিকা পথে হৃৎপিণ্ডে ফিরে যায়, তখন এই ধরনের রক্ত সংবহন তন্ত্রকে উন্মুক্ত বলা হবে বা ওপেন বলা হবে, যেটা আমরা ঘাস ফড়িং এ দেখবো। সরি, সার্চটা নেই, সার্চটা দিয়ে দিলাম। ওকে, তো উন্মুক্ত এবং আর একটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। তার মানে হচ্ছে যে যেখানে উন্মুক্ত দেহগহ্বরে আসবে না যে রক্তটা, অর্থাৎ যে রক্ত সংবহন তন্ত্রে রক্ত সবসময় হৃদরক্ত বাহিকা এবং হৃদযন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় থেকে পরিবাহিত হয়, উন্মুক্ত স্পেসে বা দেহগহ্বরে সে আসে না। দেহের ভিতরে উন্মুক্ত স্পেস বলতে দেহগহ্বর। আর
এই দেহগহ্বর গুলিকে বলা হয় হচ্ছে হিমোসিল। হিমোসিল, হ্যাঁ। আমরা এইবার ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র পড়তে গেলে আমাদের যে বিষয়গুলা জানতে হবে বা ঘাসফড়িং এর দেহ অভ্যন্তরে যে অর্গানগুলি আছে সেই সব অর্গানগুলির সাথে একটু পরিচিত হই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে রক্ত বাহিকা, হ্যাঁ, রক্ত বাহিকা, যে পৃষ্ঠীয় রক্ত বাহিকা, হ্যাঁ, পৃষ্ঠীয় বাহিকা। তো এই পৃষ্ঠীয় বাহিকাটা এখানে দেখবা যে এইগুলোকে হৃৎপিণ্ড বলা হয়, যে প্রকোষ্ঠের মতো যে এগুলি আছে, এই যে একটা দুটা তিনটা যেগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে 7টা থাকে, এইগুলিকে বলা হয় হচ্ছে হৃৎপিণ্ড। এগুলি হচ্ছে মূলত টিপিক্যাল হৃৎপিণ্ড ঘাসফড়িং এ। আর এই যে হৃৎপিণ্ডটাকে যদি দেখি এটার মধ্যে আসলে কি কি আছে, একটা এই যে এখানে অস্ট্রিয়া থাকে বা ছিদ্র থাকে, হ্যাঁ, তারপরে এটা হলো হৃৎপিণ্ড, তারপরে এগুলি হচ্ছে ধমনীর মতো এই যেগুলো রক্তবাহিকা, হ্যাঁ, এইগুলি এইগুলি হচ্ছে এই যে ছিদ্র, অস্ট্রিয়া আমরা বারবার পাবো, অস্ট্রিয়া বা ছিদ্র, সেটা নিয়ে আমরা করতে গেলে আমাদের আসবে। পরে আমরা আসি যে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রে আসলে কি কি থাকে। এই রক্ত সংবহন তন্ত্র কি কি জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে হিমোসিল, আর একটা হচ্ছে হিমোলিম্ব, একটা হচ্ছে হৃদযন্ত্র, আর একটা হচ্ছে সহায়ক স্পন্দনশীল অঙ্গ। সহায়ক স্পন্দনশীল অঙ্গ। তো এইবার আসি আমরা হিমোসিল জিনিসটা, যেটা বারবার বললাম, হিমোসিল। হিমোসিল আমরা বললাম যে দেহগহ্বর। তো এটা কি, ভ্রূণীয় পরিস্ফুটনের সময় যে প্রধান সিলোমিক গহ্বর থাকে, ব্লাস্টোসিল, যেটা তোমরা আগে পড়েছো, যে ক্লিভেজ বা জাইগোটের বিভাজন করার সময় যেগুলি তোমরা শিখেছো আগে, যে ব্লাস্টোসিল, এই ব্লাস্টোমেয়ার থেকে ব্লাস্টোসিল তৈরি হয়। সেই ব্লাস্টোসিলের সঙ্গে তোমার একীভূত হয়ে যে গহ্বরটা তৈরি হয় তাকে বলা হয় হিমোসিল। হিমোসিল হিমোসিল হচ্ছে তোমার এটা হচ্ছে মেসোডার্মাল পেরিটোনিয়াম এর পরিবর্তে এরা বহিঃকোষীয় মাতৃকা অর্থাৎ এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স দ্বারা আবৃত থাকে, এবং এই হিমোসিল গুলো কিন্তু রক্ত দ্বারা পূর্ণ থাকে। এই যে হিমোসিলে ঘাসফড়িং এর হিমোসিলে কিন্তু দুই ধরনের পর্দা থাকে, এবং দুইটা পর্দা দ্বারা 3টা প্রকোষ্ঠে সে বিভক্ত থাকে। একটা পর্দা হচ্ছে তোমার পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস, এটি পৃষ্ঠীয়, দুটা পর্দা হচ্ছে, একটা পৃষ্ঠীয় পর্দা আর একটা হচ্ছে অঙ্কীয় পর্দা। পৃষ্ঠ দিকে যেটা থাকে সেটা পৃষ্ঠীয়, আর একটা হচ্ছে অঙ্কীয় দিকে। পৃষ্ঠীয় পর্দার উপরের যে অংশটা সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস, যেটার মধ্যে পেরিকার্ডিয়াল কেন, যেটার মধ্যে হার্ট থাকে, হার্ট, হ্যাঁ, এই জন্য পেরিকার্ডিয়াল সাইনাস বলছে। পৃষ্ঠীয় পর্দার নিচের যে অংশটা সেটাকে বলা হয়েছে পেরিভিসেরাল। ভিসেরাল কেন, কারণ এর মধ্যে পরিপাকতন্ত্র পৌষ্টিক নালী থাকে, এই জন্য পেরিভিসেরাল বলছে। তো পেরিভিসেরাল সাইনাস সেটাকে বলা হবে। আর আমি সামনে ছবি দিয়ে তোমাদের সেগুলি দেখাই দিব, এই যে দেখাচ্ছি, এইটা হচ্ছে তোমার পেরিকার্ডিয়াল সাইনাস। এই যে পৃষ্ঠীয় পর্দা ডট 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 দেয় না, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা। আর এটা হচ্ছে অঙ্কীয় পর্দা, এই যে নিচের ডট 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 দিয়ে যে চলে গেছে, এটা হচ্ছে তোমার অঙ্কীয় পর্দা। তো এই পৃষ্ঠীয় পর্দার উপরের যেটা, এই ফাঁকা জায়গাটা যেটার মধ্যে হৃৎপিণ্ড আছে, এটাকে পেরিকার্ডিয়াল বলা হয়ে থাকে। আর এই যে পেরিভিসেরাল সাইনাস, এটার মধ্যে হচ্ছে পৌষ্টিক নালী থাকে, হ্যাঁ, পৌষ্টিক নালী, এটাকে পেরিভিসেরাল বলা হয়ে থাকে। আর এই অঙ্কীয় পর্দার নিচে যেটা, এটাকে বলা হয় পেরি নিউরাল। কেন নিউরাল, তোমরা সহজেই বুঝতে পারবা, নামের সাথেই সব থাকে, কারণ এখানে স্নায়ুতন্ত্র থাকে, তাই তো, এই জন্য স্নায়ুরজ্জু থাকার কারণে স্নায়ুতন্ত্র মূলত যেটা ঘাসফড়িং এর হয়, সেটা কিন্তু এই সাইনাস বা এই গহ্বরে, সাইনাস তো গহ্বর, এই গহ্বরে কিন্তু তারা অবস্থান করে থাকে। তাহলে আমরা হিমো সিল যেটা, সেটা আমরা সম্পর্কে একটু ধারণা, পুরাটাই কিন্তু হিমোসিল আমাদের এই দেহ গহ্বর, এই 3টা ভাগে কিন্তু দেহ গহ্বর ভাগ, পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল, পেরিস নিউরাল, এবং 2টা পর্দা দ্বারা এই সাইনাসটা ভাগ বিভক্ত থাকে বা হিমোসিলটা বিভক্ত থাকে, হ্যাঁ। তো হিমোসিলের মূল কাজ হচ্ছে তোমার যে অঙ্গ, রক্ত ও লসিকাকে ধারণ করা, এই যে বিভিন্ন অঙ্গগুলি, তারপরে রক্ত, লসিকা, এইগুলি ধারণ করাই হচ্ছে তার মূল কাজ।
এরপরে আসি আমরা হিমোলিম্ফ। এই যে দেখো হিমোলিম্ফ, হিমোলিম্ফটা কি? হিমোলিম্ফ আমরা জানি এটা হচ্ছে ঘাসফড়িং এর রক্তটাকে রক্ত না বলে এটাকে হিমোলিম্ফ বলে। কারণ এর হচ্ছে রক্তর যেমন লাল বর্ণ থাকে, এটা কিন্তু এরকম সাদা থাকে, কারণ হচ্ছে তার তো হিমোগ্লোবিন থাকে না, হিমোগ্লোবিন থাকে না, এবং এগুলি হচ্ছে বর্ণহীন প্লাজমা আর বর্ণহীন তোমার রক্তকণিকা, অসংখ্য রক্তকণিকা বা হিমোসাইট, হ্যাঁ, নিয়েই হচ্ছে ঘাসফড়িং এর রক্তটা গঠিত। এবং রক্ত হিমোসিল নামক গহ্বরে সে ওই যে গহ্বরে সে লসিকার সাথে মিশ্রিত অবস্থায় থাকে, এবং ঘাসফড়িং সহ বিভিন্ন পতঙ্গের রক্তকেই আসলে এই হিমোলিম্ফ বলা হয়ে থাকে। যেহেতু হিমোগ্লোবিন থাকে না, তো এরা কিন্তু শ্বাস শ্বসনে কোনো ভূমিকা রাখে না। কি তাহলে কিসে ভূমিকা রাখে? এই খাদ্য সার পরিবহন, বর্জ্য পদার্থ পরিবহন, তারপরে হরমোনের পরিবহন, হ্যাঁ, এইগুলি এইগুলি কাজ হচ্ছে হিমোলিম্ফের কাজ। শ্বসনে কোনো ভূমিকা রাখে না। শ্বসনের জন্য ঘাসফড়িং এর আলাদা ট্রাকিয়াল তন্ত্র আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা পড়াবো। হ্যাঁ, ট্রাকিয়াল তন্ত্র। এরপরে আসি আমরা ঘাসফড়িং এর হৃদযন্ত্রে আসি আমরা। হ্যাঁ, হৃদযন্ত্র, ঘাসফড়িং এর যে হৃদযন্ত্র বা এই হৃদযন্ত্রে কিন্তু এটা পৃষ্ঠীয় বাহিকা, এটাই কিন্তু হৃদযন্ত্র। হ্যাঁ, এই পৃষ্ঠীয় বাহিকাটা এটা হচ্ছে কি একটা এই পৃষ্ঠীয় দেহের পৃষ্ঠীয় অবস্থানে থাকে, এবং এটা একটা স্পন্দনশীল অঙ্গ। এই অঙ্গটা দুইটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে তোমার অস্ট্রিয়াবিহীন নলাকার সোজা অংশটা, এই যে অস্ট্রিয়াবিহীন, এখানে অস্ট্রিয়া থাকে না, নলাকার সোজা সম্মুখ ওটা, আর এই যে পিছনে আছে যে পশ্চাৎ ওটা, এই দুইটা মিলে এটা হচ্ছে একটা যে অস্ট্রিয়াবিহীন নলাকার সম্মুখ ও পশ্চাৎ ওটা। আর হচ্ছে হৃদযন্ত্র, এইটা হচ্ছে এইটুকু হলো হৃদযন্ত্র। হ্যাঁ, এইটুকু হলো হৃদযন্ত্র। 1 2 3 4 5 6 7টা প্রকোষ্ঠ থাকে। তো এটা দেখতে কিসের মতো? ফানেলের মতো কিন্তু। হ্যাঁ, দেখতে কিন্তু ফানেলের মতো, এবং প্রতিটি প্রকোষ্ঠে কিন্তু একটি করে, এই যে এখানে এই পাশে একটা ছিদ্র, এই পাশে এর পার্শ্ব দিকে একটা করে ছিদ্র, একজন ছিদ্র থাকবে। হ্যাঁ, প্রতিটি প্রকোষ্ঠে ছিদ্র আছে, ছিদ্র। আর এইখানে থাকে তোমার হচ্ছে কপাটিকা। এই যে এখানে কিন্তু কপাটিকা থাকে। আর এখানে তোমার 6 জোড়া করে অ্যালারি পেশি। এই যে দেখো অ্যালারি পেশি আছে। হ্যাঁ, অ্যালারি পেশি, এগুলো কি ত্রিকোণাকার অ্যালারি পেশি। এই ত্রিকোণাকার অ্যালারি পেশি গুলো হচ্ছে তোমার 6 জোড়া করে ত্রিকোণাকার অ্যালারি পেশি থাকে। তাহলে কি আসলে হৃৎপিণ্ডের দুই ভাগে ভাগ, একটা হচ্ছে নলাকার অংশ, সম্মুখ ওটা পশ্চাৎ ওটা, আর একটা হচ্ছে হৃদযন্ত্র। হৃদযন্ত্রে 7টা প্রকোষ্ঠ থাকে। 7টা প্রকোষ্ঠে প্রত্যেক প্রকোষ্ঠে কি থাকে? 6 জোড়া করে অ্যালারি পেশি। তারপরে এখানে পার্শ্ব দিকে ছিদ্র থাকে অস্ট্রিয়া, আর এখানে হচ্ছে কপাটিকা থাকে। এই কপাটিকা, হ্যাঁ, কপাটিকা থাকার কারণে হৃৎপিণ্ড পশ্চাৎ দিকে যেতে, রক্তটা পশ্চাৎ দিকে যেতে পারে। কপাটিকা পশ্চাৎ দিকে যাওয়াটা সে বাধা। বোঝা গেল? তাহলে আমরা হৃৎপিণ্ডের ইয়ে কিন্তু করে ফেললাম। হ্যাঁ, হৃৎপিণ্ডের। এরপরে আছে কি হৃদযন্ত্র করা আর সহায়ক স্পন্দনশীল অঙ্গ। সহায়ক স্পন্দনশীল অঙ্গ হচ্ছে সহায়ক অঙ্গ, এই যে তোমার অ্যালারি পেশি। অ্যালারি পেশিগুলো মূলত সহায়ক স্পন্দনশীল অঙ্গ। হ্যাঁ, এবার আসি আমরা ঘাসফড়িং এর রক্ত কিভাবে প্রবাহিত হয়। ঘাসফড়িং এর রক্ত কিভাবে প্রবাহিত হয় সেটা আমরা দেখব। রক্ত কিভাবে দেহের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা জানি যে এই যে রক্ত প্রবাহিত হয় তার মূল মেকানিজমটা কিন্তু করে থাকে এই যে অ্যালারি পেশি সংকোচন আর প্রসারণ। অ্যালারি পেশি সংকোচন আর প্রসারণ, এবং ঘাসফড়িং এর হৃদযন্ত্র প্রতি মিনিটে 100 থেকে 110 বার তারা স্পন্দিত হয়। 100 থেকে 110 বার স্পন্দন দিয়ে থাকে এই হৃদযন্ত্র গুলার। তো যখন আমরা স্টার্টিং থেকে আসি, দেখা যাচ্ছে না, আচ্ছা এখানে রাখি। আচ্ছা, আমরা যদি ঘাসফড়িং এর হৃদযন্ত্রে আসি তাহলে দেখবো যে প্রথম স্টার্টিংটা হচ্ছে, আমরা এখান থেকে শুরু করি যে অ্যালারি পেশি যখন সংকুচিত হবে, অ্যালারি পেশি যখন সংকুচিত হবে তার মানে হচ্ছে তোমার
সংকুচিত মানে টেনে দিতে ধরে, টেনে ধরলে কি হবে, এই যে হৃদযন্ত্রের যে প্রকোষ্ঠগুলি আছে ফানেল আকৃতির, এগুলি তখন কিন্তু প্রসারিত হবে, কারণ দুই পাশ থেকে তো এইভাবে টেনে নেবে, টেনে নিলে মাঝখানের জায়গাটা ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হয়ে যাবে মানে কি, অবশ্যই বাইরে থেকে তখন রক্ত ভিতরে ঢুকবে, বাইরে থেকে তখন রক্ত ভিতরে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকলে সেটা তোমার এই যে রক্ত কি হবে, পেরিকার্ডিয়াল সাইনাস থেকে তখন রক্তটা ভিতরে ঢুকবে। অ্যালারিপেসি সংকোচনের সময় রক্তটা পেরিকার্ডিয়াল সাইনাস থেকে অস্টিয়ার মাধ্যমে হৃদযন্ত্রে প্রবেশ করে। এরপরে হৃদযন্ত্র পর্যায়ক্রমে পিছন থেকে সামনের দিকে সংকুচিত হয়। যেহেতু হৃদযন্ত্র পর্যায়ক্রমে পিছন থেকে সামনের দিকে সংকুচিত হয়, একসাথে সবগুলা হলে তো হবে না, পিছন থেকে সামনের দিকে যেহেতু সংকুচিত হয়, তাই তারা কি করে, হ্যাঁ, রক্তগুলি আস্তে 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 ভরতে ভরতে সামনে আসে, হ্যাঁ, সামনে আসে এবং তোমার ওটার ভিতর দিয়ে এরপরে কি হয়, এটা রক্ত পর্যায়ক্রমে সামনের দিকে আসতে থাকে এবং এখানে যে কপাটিকা থাকে, কপাটিকা কিন্তু তোমার এই রক্তটাকে পিছনের দিকে যেতে বাধা দেয়, কপাটিকা রক্তটাকে পিছনের দিকে যেতে বাধা দেয়। এবং আমরা যদি দেখি যে অ্যাওর্টার ভিতরে অস্ট্রিয়া কপাটিকা থাকা রক্ত হৃদযন্ত্র থেকে বাইরে আসতে পারে না। একইভাবে হৃদযন্ত্রের প্রকোষ্ঠ সমূহ সংযোগস্থলে কপাটিকা থাকা রক্ত পিছন দিকেও প্রবাহিত হতে পারে না। রক্ত প্রথমে এইভাবে সম্মুখ দিকে এগিয়ে এসে তারপরে কোথায় যাবে, এই যে অ্যাওর্টা দিয়ে, সম্মুখ অ্যাওর্টা দিয়ে মস্তকের সাইনাস, মস্তকের সাইনাস, এই মস্তকের সাইনাস থেকে রক্তটা, মস্তকের সাইনাস থেকে রক্তটা যাচ্ছে পেরিভিসেরাল, পেরিভিসেরাল সাইনাসে প্রবেশ করে। পেরিভিসেরাল সাইনাসে যাওয়ার পরে এখান থেকে যায় পেরিনিউরাল সাইনাস, আবার পেরিকার্ডিয়াল সাইনাস। কিভাবে যাচ্ছে, এই যে পৃষ্ঠীয় বাহিকা পর্দা আর অঙ্কীয় পর্দা, এগুলো কিন্তু ছিদ্রযুক্ত পর্দা, যে কারণে এগুলোর মধ্য দিয়ে সহজেই যেতে পারছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে আমরা দেখি কিভাবে লিখছে প্রক্রিয়াটি। বর্ণনা মস্তকের সাইনাস থেকে রক্ত পেরিভিসেরাল সাইনাসে প্রবেশ করে, অ্যালারি পেশি সংকোচনের ফলে রক্ত পেরিভিসেরাল সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে এবং অন্যদিকে রক্ত পশ্চাৎমুখী হয়ে পেরিভিসেরাল সাইনাস থেকে পেরিনিউরাল সাইনাসেও প্রবেশ করে। হৃদযন্ত্রের প্রকোষ্ঠের প্রসারণের ফলে, যখন প্রসারণ হয় তখন রক্ত হৃদযন্ত্রের অস্ট্রিয়া বা ছিদ্র দিয়ে হৃদযন্ত্রের গহ্বরে প্রবেশ করে। 10 মিনিট পরে হৃদযন্ত্রের গহ্বরে প্রবেশ করে। হৃদগহ্বর রক্তপূর্ণ হলে হৃদযন্ত্রের প্রকোষ্ঠ সংকুচিত হয়ে রক্ত সম্মুখ আওটায়, এই যে সম্মুখ আওটায় প্রবেশ করে থাকে এবং সম্মুখ আওটা থেকে মস্তকের সাইনাসে প্রবেশ করে এবং চক্রটি পুনরায় চলতে থাকে। আচ্ছা, তো এরপরে যখন আবার তোমার প্রসারিত হচ্ছে, প্রসারিত যখন হবে তখন আবার রক্তগুলি এইভাবে ভিসেরাল থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে আবার ফিরে আসে। গাসফরিং এর এই যে চক্রাকারে চলতে থাকে, রক্ত প্রবেশ করতেছে, এইভাবে সম্মুখের দিকে যাচ্ছে, মস্তকের সাইনাস, মস্তকের সাইনাস থেকে পেরিভিসেরাল, পেরিনিউরাল, পেরিকার্ডিয়াল, আবার আবার হৃদযন্ত্রে প্রবেশ করতেছে। এই যে পুরা প্রক্রিয়াটা, এটা তোমার চক্রাকারে ঘটতে থাকে এবং একটা সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন হতে তার 30 থেকে 60 মিনিট সময় লাগে, 30 থেকে 60 মিনিট তার সময় লাগে থাকে। এরপরে আসি আমরা, তো বুঝলাম কিভাবে এই ছবিটা আঁকতে হবে, পরীক্ষা আসলে ছবিটা এঁকে তোমার জাস্ট কোথা থেকে কিভাবে কোথায় যাচ্ছে এই এই জিনিসটাই তুমি লিখে দেবা, বেশি লেখার দরকার নেই, কারণ ছবি আঁকতে অনেক সময় লাগবে। আর হচ্ছে যে তোমার যখন তোমার শুধু হৃৎপিণ্ডের গঠন বলবে, তখন এই এই চিত্রটা দিয়ে হৃৎপিণ্ডের গঠনটা তোমার
বর্ণনা করতে হবে। এটা কোথায় কিভাবে আছে, কয়টা প্রকোষ্ঠ থাকে, কি অস্ট্রিয়া থাকে, অ্যালারি বেশি থাকে, কপাটিকা থাকে, এই জিনিসগুলাই তোমার বর্ণনা করতে হবে। এরপরে আসি, আমরা শেষের দিকে আসছি। এরপরে আসি আমরা, তো আমরা মোটামুটি শিখলাম ঘাস ফড়িং এর রক্ত কিভাবে প্রবাহিত হয় দেহে। এখন আসি আমরা যে জিনিসটা বলছিলাম যে উন্মুক্ত এবং বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, এই দুটার মধ্যে পার্থক্য। হ্যাঁ, যেটা আসলে কি উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র, আমরা জানি যে মুক্ত যেটা, এরকম রক্ত সংবহনে রক্ত দেহ গহ্বরে উন্মুক্ত হয়। আর বদ্ধ হচ্ছে যে রক্ত দেহ গহ্বরে উন্মুক্ত হয় না, সবসময় রক্ত প্রবাহে আবদ্ধ থাকে। এইরকম রক্ত সংবহন কেবল অমেরুদণ্ডী প্রাণীদের দেহে দেখা যায়। আর এই বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কয়েক ধরনের অমেরুদণ্ডী প্রাণী দেহে দেখা যায়। হ্যাঁ, কয়েক ধরনের অমেরুদণ্ডী প্রাণী দেহে দেখা যায়, আর বাকি মেরুদণ্ডীতে তো বদ্ধই। আচ্ছা, এরকম রক্ত সংবহনে রক্ত কলা কোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে। আর এখানে কিন্তু বদ্ধ যারা, আমাদের কলা কোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কারণ তো ওপেন স্পেসে যেহেতু আসতেছে না, সব কলা কোষের সংস্পর্শে আসবে না। ওকে, চার, এইরকম রক্ত সংবহন তন্ত্রের জালক থাকে না, কিন্তু হিমোসিল বা সাইনাস থাকে। জালক থাকে না, জালক তো আমাদের থাকে, আমাদের জালক থাকে। আমাদের জালক থাকে যেমন বদ্ধ রক্ত সংবহন তন্ত্রে যেমন হচ্ছে তোমার কৈশিক জালিকা। কৈশিক জালিকা আসে না, রক্তগুলো তো কৈশিক জালিকায় চলে আসে। হ্যাঁ, কৈশিক জালিকার মাধ্যমে সব জায়গায় যায়। আচ্ছা, আর এই যে হৃৎপিণ্ড, মুক্ত রক্ত সংবহন তন্ত্রের এই যে হৃৎপিণ্ডগুলি আমরা দেখলাম, এটা অনুন্নত এবং সরল প্রকৃতির। তাই তো, আমাদের চিন্তা করলে এটা কিন্তু অনুন্নত এবং সরল প্রকৃতির। আর বদ্ধ রক্ত সংবহন তন্ত্র যেটা, সেটা হচ্ছে হৃৎপিণ্ডটা উন্নত এবং জটিল প্রকৃতির। হৃৎপিণ্ড উন্নত এবং জটিল প্রকৃতির। তো যাই হোক, অনেক ধন্যবাদ তোমাদেরকে। আশা করি বুঝতে পেরেছো। আমরা তাহলে আজকে কি শিখলাম, যে ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্রটা, সেখানে কয় ধরনের, কি কি অংশ নিয়ে গঠিত, কি কি উপাদান নিয়ে গঠিত, এই রক্ত সংবহন তন্ত্রে যে রক্তটা কিভাবে প্রবাহিত হয়, আর ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের যেটা, সেটা হলো মুক্ত রক্ত সংবহন তন্ত্র। তাহলে আরেকটা যেটা আছে বদ্ধ, সে বদ্ধের সাথে তার পার্থক্যটা কি। জাস্ট অল্প একটু পড়ালাম, বাট এইটুকুই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো একটু ভালো করে পড়বা, আর বেশি কিছু লিখতে যাবা না, অল্পের মধ্যে পরিষ্কার তোমরা পরিষ্কার বুঝবা, পরিষ্কার করে শিখবা, এবং লেখার সময় যেন সেটা পরিচ্ছন্নতার ছাপ থাকে, আজে বাজে কোনো জিনিস তোমরা লিখবে না। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো।